সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা কর্তৃক আয়োজিত স্নাতক সমান তৃতীয় বর্ষ অনলাইন ক্লাসে। পদার্থবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে কোয়ান্টাম বলবিদ্যা 1 অর্থাৎ 232703 এই কোর্স সংক্রান্ত আলোচনা করা হবে। আজকে আমাদের আলোচনার বিষয় পঞ্চম অধ্যায় অর্থাৎ একমাত্রিক সমস্যা। একমাত্রিক সমস্যার উপরে আমাদের এটি পঞ্চম অনলাইন লেকচার। এই লেকচারের প্রথমে আমরা দেখে দেব গত অনলাইন লেকচারে আমরা কি শিখে এসেছিলাম। গত অনলাইন লেকচারে আমাদের আলোচ্য বিষয় ছিল একমাত্রিক সসীম বিভবকূপ। সমস্যাটি কি সেটি আমরা জেনেছিলাম। একমাত্রিক সসীম বিভবকূপ সমস্যাটি কিভাবে আমরা শ্রোডিঙ্গার সমীকরণের সাহায্যে সমাধান করতে পারবো সেটি দেখেছিলাম। এই সমাধান থেকে কিভাবে অসীম বিভবকূপের শক্তির রাশিমালা নির্ণয় করা যায়, যেটি একটি কোয়ান্টায়িত শক্তির রাশিমালা, সেটি আমরা শিখেছিলাম। এরপরে বিভিন্ন শর্তে তরঙ্গ অপেক্ষক অর্থাৎ শ্রোডিঙ্গার সমীকরণের মূল রাশি যেটি, তার ধর্মাবলী কেমন হয় সেটি আমরা শিখেছিলাম। চিরায়ত ধারণার সাথে এই কোয়ান্টাম ধারণায় সসীম বিভবকূপের কি কি পার্থক্য রয়েছে, এর আচরণে কি কি তফাৎ রয়েছে সেটি আমরা জেনেছিলাম। এরপরে আমরা তরঙ্গ অপেক্ষকের ব্যতিচার সম্পর্কে শিখেছিলাম এবং সবশেষে কোয়ান্টাম বলবিদ্যার প্রেক্ষাপটে স্বচ্ছতার ধারণাটি কেমন সেটি আমরা জেনেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে অনলাইন ক্লাসটি করতে যাচ্ছি সেটিতে আমরা শিখব একমাত্রিক বিভব প্রতিবন্ধক সম্পর্কে। প্রথমে আমরা সংজ্ঞাটি দেখে নেব, যেটি আমরা আগেও দেখেছি, যে কোনো সীমিত অঞ্চল ব্যতীত অন্য সর্বত্র যদি কোনো কণার উপরে ক্রিয়াশীল বলক্ষেত্র শূন্য হয় অথবা প্রায় শূন্য হয়, সেক্ষেত্রে আমরা এই বিশেষ ব্যবস্থাটিকে বলবো হচ্ছে বিভব প্রতিবন্ধক বা বিভব বাঁধ, বা ইংরেজিতে একে বলা হয় পটেনশিয়াল ব্যারিয়ার। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। ছবির মাধ্যমে আমরা এই ছবির কোন অক্ষে কি আছে সেটি আমরা জানি। এই ছবির এক্স অক্ষ বরাবর আমরা হচ্ছে অবস্থান নির্দিষ্ট করি, কোন একটি কণার অবস্থান। এদিকে সেটি অসীম অর্থাৎ ধনাত্মক অসীম পর্যন্ত, এবং এদিকে সেটি ঋণাত্মক অসীম পর্যন্ত ধাবিত। এবং ওয়াই অক্ষ অর্থাৎ উলম্ব অক্ষ বরাবর আমরা হচ্ছে এর যে বিভব শক্তি সেটি নির্দেশ করি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে ক্রিয়াশীল বলক্ষেত্রটি হচ্ছে এমন, যেটি এক্স সমান সমান 0 অর্থাৎ মূলবিন্দুর আগ পর্যন্ত বা ওয়াই অক্ষের আগ পর্যন্ত এর বিভব শক্তিটি হচ্ছে 0, এবং এর পরবর্তী অংশ থেকে এর বিভব হচ্ছে একটি ধ্রুব রাশি, যেটি v0 দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং এখানে এই ফাংশনের একটি বিচ্ছিন্নতা রয়েছে। আমরা এটি চিরায়ত বলবিদ্যা থেকে আগেই জেনে এসেছি। এটি আমাদের পুরানো জ্ঞান, যে আমরা যদি কখনো অবস্থানের সাপেক্ষে তার বিভব শক্তিকে ডিফারেন্সিয়েশন করি এবং তার যে ঋণাত্মক মানটি সেটি থেকে আমরা গাণিতিকভাবে বল পেতে পারি, অর্থাৎ ডিভি মাইনাস ডিভি বাই ডিএক্স এটি আসলে বল নির্দেশ করে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু একটি ধাপের মতো আচরণ রয়েছে, অর্থাৎ এখানে হঠাৎ করে ভি এর মানটি 0 থেকে v0 পৌঁছে গিয়েছে। এখানে একটি বিভব বাদ যেহেতু রয়েছে, এখানে যেহেতু বিভব শক্তির পরিবর্তন ঘটেছে, অর্থাৎ আমরা যদি ঠিক x সমান সমান 0 অঞ্চলটিতে অর্থাৎ এই অবস্থানে থাকা অবস্থায় আমরা যদি ডিভি বাই ডিএক্স নেই, সেক্ষেত্রে আমরা যেটি পাবো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিবর্তনটি হচ্ছে একটি ধনাত্মক পরিবর্তন আমাদের এই চিত্র মোতাবেক, অর্থাৎ এখানে এই যে 0 থেকে সেটি একটি ধনাত্মক মানে v0 মানে পরিবর্তিত হয়েছে। সেক্ষেত্রে আমাদের পরিবর্তনটি অবশ্যই ধনাত্মক, এবং পরিবর্তনটি ধনাত্মক তার অর্থ আমরা যখন সেখানে তার ঋণাত্মক পরিবর্তনের হারটি নেব সেটি আমরা পাবো হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ এক্স এর সাপেক্ষে আমাদের বলের যে দিকটি সেটি হবে বিপরীত দিকে। অর্থাৎ এইখানে এই বিন্দুতে এসে আমরা যে এক্স সমান সমান 0-র বাম অঞ্চলে, অর্থাৎ যেখানে কণাটি এই অঞ্চলে হচ্ছে যেটিকে আমরা অঞ্চল 1 দ্বারা চিহ্নিত করছি, সেখানেও কণাটি মুক্তভাবে বিচরণ করছে, কিন্তু x সমান সমান 0 অঞ্চলে আসলেই, অর্থাৎ এখানে আসলেই কণাটি একটি বাম দিকবর্তী বল, অর্থাৎ এই বরাবর ঋণাত্মক x অক্ষের দিকে এটি একটি বল অনুভব করবে। কেন ঋণাত্মক x অক্ষের দিকে, তার ব্যাখ্যাটি আমরা এখান থেকে পাচ্ছি। যদি ধাপটি উল্টো হতো সেক্ষেত্রে আমরা বিপরীত দিকে বিপরীতধর্মী একটি বল লাভ করতাম। এখন এখানে এসে একটি কণা, এদিক থেকে আগত একটি কণা যদি উল্টো দিকে বল অনুভব করে, সেক্ষেত্রে সম্ভাবনা থাকবে যে সেই বলের কারণে কণাটি ধাক্কা খেয়ে আবার অঞ্চল 1-এর দিকে প্রতিফলিত হবে। এখন কণার শক্তি যখন আমরা নির্ণয় করতে যাব এই অঞ্চলে, কণার যে কোনো সময় আসলে কণার শক্তি হবে গতিশক্তি প্লাস বিভব শক্তি। এখন গতিশক্তিকে আমরা টি দ্বারা বলছি এবং v0 দ্বারা হচ্ছে বিভব শক্তি বলছি। এখন এখানে যেহেতু
কোনো বিভব শক্তি নেই, সে কারণে এখানে কোনো সমস্যা নেই। কিন্তু অঞ্চল 2 দ্বারা আমরা যেটিকে চিহ্নিত করছি অর্থাৎ ডান পাশের অঞ্চল অর্থাৎ x = 0 থেকে ধনাত্মক অসীম পর্যন্ত যে অঞ্চল, এই অঞ্চলের জন্য কিন্তু আমরা কণাটির শক্তি পাবো হচ্ছে এই রাশিমালা অর্থাৎ t প্লাস v0 পরিমাণ, অর্থাৎ এখানে কণাটির মোট শক্তি সর্বত্রই বেশি হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা একমাত্রিক যে বিভব প্রতিবন্ধক বা ওয়ান ডাইমেনশনাল পটেনশিয়াল ব্যারিয়ারের কথা বলছি, এটিকে আমরা যদি চিরায়ত ধারণা দ্বারা একটু যাচাই করে দেখতে চাই। চিরায়ত ধারণাটি এমন যে এখানে হচ্ছে ক্রিয়াশীল বল ক্ষেত্রে এদিকে যেহেতু শূন্য, অর্থাৎ এই অঞ্চলে বা অঞ্চল 1-এ কণাটি মুক্তভাবে বিচরণ করবে, আর এই বরাবর যেহেতু একটি বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, এখানে দুটি ক্ষেত্র বিচরণ করবে। এখন এই বরাবর অবস্থাটি হতে পারে দুরকম। একটি হতে পারে যে আপতিত যে কণার শক্তি অর্থাৎ কণাটির যে শক্তি যেটি আমরা ই দ্বারা নির্দেশ করছি, সেই ইটি যদি v0 এর চাইতে ছোট হয়, অর্থাৎ এখানে এই যে শক্তিটি তার থেকে যদি আমাদের ই এর পরিমাণ কম হয়, সেক্ষেত্রে এটি হচ্ছে যেহেতু আপতিত শক্তির চাইতে বিভবের মানটি বেশি, বিভব শক্তির মানটি বেশি, সেক্ষেত্রে এই বলের প্রেক্ষিতে এই বলের ধাক্কায় এটি পুরোপুরি বিপরীতমুখী হবে এবং পূর্ণ প্রতিফলন ঘটবে। এটি হচ্ছে আমাদের চিরায়ত ধারণা। আর যদি ই গ্রেটার দ্যান v0 হয়, অর্থাৎ আমাদের আপতিত কণার শক্তি যদি বেশি হয় v0 এর চাইতে, সেক্ষেত্রে এটি প্রতিবন্ধক ভেদ করে এর উপর দিয়ে এদিকে চলে যেতে পারবে, অর্থাৎ এখানে কোনো প্রতিফলনের ঘটনা ঘটবে না। যদি ই v0 এর চাইতে ছোট হয়, সেক্ষেত্রে পুরোপুরি প্রতিফলিত হবে, আর যদি ই এর মানটি v0 এর চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে এই অঞ্চলে এসে পুরোপুরি এটি সঞ্চালিত হবে, অর্থাৎ x>0 অঞ্চল বা অঞ্চল 2-এ কণাটি প্রবেশ করবে। এখন এটি গেল আমাদের চিরায়ত ধারণা। এখন এবার আসা যাক যে আমাদের কোয়ান্টাম ধারণাটি কি বলে। এখন আমরা যদি বাম দিক থেকে আপতিত একটি তরঙ্গ মোড়ক বা ওয়েভ প্যাকেট বিবেচনা করি, অর্থাৎ এখানে একটি তরঙ্গ ফাংশনের কথা আমরা বলছি যার মধ্যে অনেকগুলো অংশ থাকতে পারে। এখন এই তরঙ্গ মোড়কটি বা ওয়েভ প্যাকেটটি যখন প্রতিবন্ধকে পৌঁছাবে, তখন এটি আমাদের আগের ধারণা যে এর একটি অংশ প্রতিফলিত হবে এবং অপর অংশটি হচ্ছে সঞ্চালিত বা ট্রান্সমিটেড হবে। এখন এই যে এটি যদি আমাদের বাধাটি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের আপতিত কণাটি আমরা বলেছি বাম দিক থেকে, অর্থাৎ ঋণাত্মক এক্স অক্ষের যে দিক, সেদিক থেকে মূলবিন্দুর দিকে আসছে এবং ঠিক মূলবিন্দুতে আমাদের বিভব প্রতিবন্ধক বা পটেনশিয়াল ব্যারিয়ারটি অবস্থিত। এই ব্যারিয়ারে বাধা পাওয়ার পরে একটি অংশ সঞ্চালিত তরঙ্গ হিসাবে এদিকে যেদিকে গতিশীল ছিল সেদিকে বয়ে যাবে এবং আরেকটি অংশ প্রতিফলিত তরঙ্গ হিসাবে যেদিক থেকে ওয়েভ প্যাকেটটি এসেছিল সেদিকে আবার প্রতিফলিত হয়ে ফিরে যাবে। এখন সময় নিরপেক্ষ তরঙ্গ অপেক্ষকের জন্য আমরা যদি শ্রোডিঙ্গার তরঙ্গ সমাধান করতে যাই, সেক্ষেত্রে আমরা এই ঘটনাটির গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দেখে নেব যে এই একমাত্রিক বিভব প্রতিবন্ধককে আমরা কিভাবে সমাধান করতে পারি। প্রথম সমাধানটির ক্ষেত্রে আমরা হচ্ছে E> v0, অর্থাৎ যে আপতিত কণার যে শক্তি, সেটি এই বিভব প্রতিবন্ধকের যে বিভব শক্তি, ধাপের যে শক্তি, তার থেকে বেশি ধরে নিচ্ছি। তাহলে x<0 যে অঞ্চল, সেই অঞ্চলে যেহেতু বিভব শক্তিটি শূন্য, আমরা আবার ছবিটি একটু দেখে নেই যে এখানে আমাদের অবস্থাটি হচ্ছে এরকম যে E>v0 আমরা দেখতে পাচ্ছি যে ই এর মানটি হচ্ছে v এর চাইতে বেশি, এবং এখানে প্রথম অঞ্চলের জন্য অর্থাৎ যে 1 নম্বর অঞ্চল হচ্ছে 0-র আগের অংশ অর্থাৎ x<0 অঞ্চল, এই অঞ্চলের জন্য আমরা যেহেতু এখানে v এর মানটি শূন্য, এখানে আমরা জানি যে এখানে মূল সমীকরণে ছিল যে e-p, v এর মানটি যেহেতু শূন্য, অতএব আমরা এই আকৃতির একটি শ্রোডিঙ্গার সমীকরণ গঠন করতে পারি এবং এই সমীকরণটিকে আমরা এই যে 2m(e/h²) এই পুরো অংশটুকুকে আমরা যদি আলফা স্কোয়ার নামে একটি ধ্রুবক দ্বারা চিহ্নিত করি, যেহেতু একটি নির্দিষ্ট কণার ভর নির্দিষ্ট এবং তার শক্তি এখানে আমরা নির্দিষ্ট একটি শক্তি আপতিত হচ্ছে বলে ধরে নিচ্ছি, এবং 2 এবং h² যেহেতু একটি ধ্রুব রাশি, এই সমগ্র রাশিটি আসলে একটি ধ্রুবক যাকে আমরা সংক্ষেপে আলফা স্কোয়ার দ্বারা চিহ্নিত করছি। অতএব আমাদের যে শ্রোডিঙ্গার সমীকরণ বা আমাদের যে ব্যবকলনীয় সমীকরণ, সেই সমীকরণটির চেহারা দাঁড়ালো এমন যে d²ψ1/dx² প্লাস আলফা স্কোয়ার ψ1 = 0। এটি আমরা দ্বিতীয় ক্লাসে দেখে এসেছিলাম। এটি হচ্ছে আমাদের বিশেষ সমীকরণ চেহারাগুলোর একটি। আমরা ইতিমধ্যে জানি যে এই আকৃতির সমীকরণের যে সাধারণ সমাধান, সেটি হচ্ছে ψ1 = ae⁴iαx প্লাস be⁴ iαx, যেখানে a এবং b হচ্ছে
একটি স্বেচ্ছাধীন ধ্রুবক। এখন এটি যদি আমাদের সমাধান হয়, এটি হচ্ছে কোন অঞ্চলের জন্য, এটি হচ্ছে x<0, অর্থাৎ আমাদের যে অঞ্চল 1 বাম পাশের যে অংশ, সেই অঞ্চলের জন্য আমাদের ψ1 এর সমাধান হচ্ছে এটি, যেটিকে আমরা আপাতত 1 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এরপরে আমরা এবার দেখব যে ডান পাশের যে অঞ্চল অর্থাৎ x>0 অঞ্চলে কি হবে। x>0 অঞ্চলে আমরা প্রথমে দেখেছি যে এখানে হচ্ছে v এর মানটি হচ্ছে v0, অর্থাৎ শ্রোডিঙ্গার যে সমীকরণ সেটি আমরা পাবো হচ্ছে 2m/h² e - v0। এখানে কিন্তু v0 শূন্য নয়, এখানে v এর মানটি শূন্য নয়, v0, অতএব এখানে vটি থাকছে। অর্থাৎ এখানে আমরা যে তরঙ্গ সমীকরণটি পাচ্ছি সেই সমীকরণের আকৃতি হচ্ছে এমন, যেখানে আমরা এই যে 2m/h² গুণ e - v0 এই পুরো অংশটিকে আমরা বলছি হচ্ছে বিটা স্কোয়ার, এবং আমাদের এই সংক্ষিপ্ত রূপে শ্রোডিঙ্গার যে সমীকরণ তার চেহারা আছে d2ψ2/dx² প্লাস বিটা স্কোয়ার ψ2 = 0। এখন এটি আসলে একই ধরনের সমাধান দিচ্ছে, যেহেতু এখানেও প্লাস আলফা স্কোয়ারের বদলে প্লাস বিটা স্কোয়ার আছে। অতএব এই সমীকরণের সাধারণ সমাধান হিসেবে আমরা বলতে পারি যে এটি হচ্ছে ψ2 এর সমাধান হচ্ছে ce⁻i⁵x প্লাস de⁻i⁵x। এখানে c এবং d হচ্ছে দুটি ধ্রুবরাশি। তাহলে এখানে এই সমাধানটিকে অর্থাৎ ψ2 এর জন্য, যেটি হচ্ছে এই যে দ্বিতীয় অঞ্চলের জন্য অর্থাৎ x>0 অঞ্চলের জন্য আমরা সমাধানটি করলাম, সেটিকে আমরা 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সমাধানগুলো পেলাম, এখন আমরা দেখে নেব যে সমাধানের সব অংশ আসলে সব অঞ্চলে প্রযোজ্য কিনা। আমরা তো এটি সাধারণ সমাধানের কথা বলছি। এখন 1 নং যে সমীকরণ, এখানে হচ্ছে e⁻i⁴x যুক্ত যে পদ সেটি হচ্ছে x অক্ষের দিকে প্রবাহমান তরঙ্গ অর্থাৎ আপতিত তরঙ্গকে নির্দেশ করে, এবং e⁻i⁴x যুক্ত পদ x অক্ষে ঋণাত্মক দিকে প্রবাহমান তরঙ্গ অর্থাৎ প্রতিফলিত তরঙ্গকে সূচিত করে। এটি কেন হয় সেটি আমরা এর আগে একটি লেকচারে দেখে এসেছি, যে e⁻i⁴x কে আমরা ঋণাত্মক দিকে অসীম পর্যন্ত বর্ধিত করতে পারি না, এবং e⁻i⁴x কে আবার আমরা ধনাত্মক দিকে অসীম পর্যন্ত বর্ধিত করতে পারি না। অতএব এটি দ্বারা আমরা যদি সসীম একটি সমাধান চাই, সেক্ষেত্রে অবশ্যই এটি হচ্ছে এই ধনাত্মক দিকে গতিশীল হবে, এবং এটি হবে হচ্ছে ঋণাত্মক অর্থাৎ বিপরীত দিকে গতিশীল তরঙ্গ। আবার সমীকরণ 2 এরও যেহেতু সমাধানটি একই রকম, এক্ষেত্রে আমরা দুটি অংশ যদি পাই, এক্ষেত্রেও একই কথা যে i⁵x যুক্ত যে অংশটি সেটি আসলে ধনাত্মক বা প্লাস এক্স এর দিকে প্রবাহমান তরঙ্গ নির্দেশ করে, আর এখানে মাইনাস যুক্ত যে অংশটি সেটি আসলে ঋণাত্মক দিকে বা প্রতিফলিত তরঙ্গকে নির্দেশ করে। এখন এটি যেহেতু ধনাত্মক দিকে প্রবাহমান তরঙ্গ নির্দেশ করে, তার মানে এটি আসলে দ্বিতীয় অঞ্চলের জন্য এটি অবশ্যই সঞ্চালিত বা নির্গত তরঙ্গ বা ট্রান্সমিটেড ওয়েভ। এখন সমীকরণটি e⁻i⁵x যুক্ত যে পদ অর্থাৎ সেটা হচ্ছে ঋণাত্মক x অক্ষের দিকে প্রবাহমান তরঙ্গের গতি নির্দেশ করে, অর্থাৎ প্রতিফলিত তরঙ্গ নির্দেশ করে। এখন যেহেতু x = 0 বিন্দুতেই একমাত্র বিচ্ছিন্নতাটি রয়েছে, এবং দ্বিতীয় অঞ্চলে অর্থাৎ x = 0 বিন্দুটি পার হয়ে যাওয়ার পরে এর ডান দিকে কিন্তু আর কোনো বিচ্ছিন্নতা নেই। অর্থাৎ আর কোনো বিচ্ছিন্নতা নেই, তার অর্থ এখানে কিন্তু আমরা চিত্রটি যেটি দেখেছিলাম যে একটি মাত্র ধাপ, এরপরে কিন্তু আর কোনো ধাপ নেই। এরপরে আর কোনো ধাপ নেই, এর অর্থ হচ্ছে এরপরে এই যে তরঙ্গ ফাংশন বা ওয়েভ প্যাকেটটি যে আসছে সেটি যে দ্বিতীয় আরও একবার প্রতিফলিত হবার মতো কিন্তু কোনো বাধা সামনে নেই। যেহেতু এইখানে কোনো বাধা সামনে নেই, তাই তার অর্থ হচ্ছে এই অঞ্চলে তরঙ্গের কোনো প্রতিফলন হওয়া সম্ভব নয়। এখন তরঙ্গের প্রতিফলন হওয়া সম্ভব নয়, তার অর্থ এই অংশটি আসলে আমরা বাদ দিতে পারি। অর্থাৎ এখানে আমাদের সাথে যে ডি ছিল, আমরা বলেছিলাম যে বিভিন্ন শর্তের জন্য আমরা সি এবং ডি কে নির্দিষ্ট করতে পারি। এখানে আমরা যদি এই অংশটিকে বাদ দিতে চাই, গাণিতিকভাবে বলতে গেলে আসলে আমরা বলছি যে এই অঞ্চলে ডি অর্থাৎ তার যে বিস্তার সেটি হচ্ছে 0। অর্থাৎ এখন ডি অংশটি যদি 0 হয়ে থাকে, সেক্ষেত্রে ψ2 এর যে সমাধান সেই সমাধানটি সংক্ষিপ্ত হয়ে আমরা এই রূপে পাচ্ছি, সেটি হচ্ছে ψ2 = ce⁻i⁵x। এর পরের অংশটুকু কিন্তু এখানে আর থাকছে না। তাহলে একে আমরা হচ্ছে সমীকরণ 3 দ্বারা নির্দেশ করছি, এবং এটি আসলে আমাদের অধিকতর বাস্তবসম্মত সমাধান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে এ, বি এবং সি যে ধ্রুবক তিনটি আমরা সমীকরণে রেখেছি, এদের মান হচ্ছে সীমাস্থ শর্ত বা বাউন্ডারি কন্ডিশন থেকে নির্ণয় করা যায়। বাউন্ডারি কন্ডিশন কি জিনিস সেটি তোমরা এর আগে দেখে এসছো। প্রথম সীমান্তিক শর্ত যেটি, সেটি হচ্ছে
যে x সমান সমান 0 বিন্দুতে, কারণ এখানে আমাদের যে বিচ্ছিন্নতাটি ঘটেছে সেটি x সমান সমান 0 বিন্দুতেই একমাত্র বিচ্ছিন্নতা। অতএব আমাদের যে সীমান্তিক শর্ত সেটি হচ্ছে x সমান 0 এর জন্য, এবং x সমান সমান 0 এই শর্তে আমাদের অবশ্যই আমাদের প্রথম শর্ত হচ্ছে দুই পাশের যে তরঙ্গ সমীকরণ তাদের মান সমান হবে, অর্থাৎ ψ1 এবং ψ2 সমান হবে। এখন ψ1 এবং ψ2 যদি সমান হতে হয় x সমান সমান 0 বিন্দুতে, দেখো সেটি কি বোঝায়। আমরা বলেছিলাম যে ψ1 অর্থ হচ্ছে a e টু দি পাওয়ার i alpha x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস i alpha x, এবং ψ2 অর্থ আমরা বলেছিলাম c e টু দি পাওয়ার i beta x। অর্থাৎ আমরা যখন বলছি যে ψ1 এবং ψ2 সমান হবে, কোথায় সমান হবে? যখন x সমান সমান আমরা 0 বসাবো। অর্থাৎ এই যে ψ1 এর ক্ষেত্রেও আমরা এখানে x এর বদলে এবং এই x এর বদলে 0 বসাবো, এবং ψ2 এর ক্ষেত্রেও এই x এর বদলে 0 বসাবো। অর্থাৎ আমরা যেটি পাচ্ছি আসলে ψ1 অফ 0 মানে হচ্ছে a e টু দি পাওয়ার 0 প্লাস b e টু দি পাওয়ার 0, আর ψ2 অফ 0 এর অর্থ হচ্ছে c e টু দি পাওয়ার 0। এখন e টু দি পাওয়ার 0 হোক বা কিছু টু দি পাওয়ার 0 হোক, যে কোনো কিছু টু দি পাওয়ার 0 এর অর্থ হচ্ছে 1। অর্থাৎ এখানে আসলে আমরা পাচ্ছি ψ1 অফ 0 মানে হচ্ছে a প্লাস b, আর ψ2 অফ 0 মানে আসলে শুধুই c। একইভাবে আমরা আরেকটি সীমান্তিক শর্তের কথা জানি, সেটি হচ্ছে x সমান সমান 0, অর্থাৎ এখানে যেহেতু বিচ্ছিন্নতাটি x সমান সমান 0 বিন্দুতে, এই বিন্দুর জন্য d ψ1 বাই dx সমান সমান হবে হচ্ছে d ψ2 বাই dx, অর্থাৎ এই বিন্দুতে তাদের প্রথম যে ডিফারেন্সিয়াল, প্রথম ব্যবকলন, তার মান হবে সমান। এখন এদের প্রথম ব্যবকলন কি ছিল? ψ1 যদি এটি হয় তাহলে ψ1 প্রাইম হচ্ছে এই যে e টু দি পাওয়ার i alpha x কে যদি আমরা ব্যবকলন করি আমরা পাবো i alpha a e টু দি পাওয়ার i alpha x, এবং এই অংশ থেকে আসবে মাইনাস i alpha b e টু দি পাওয়ার মাইনাস i alpha x। একইভাবে ψ2 কে ব্যবকলন করে x এর সাপেক্ষে আমরা পাবো হচ্ছে i beta c e টু দি পাওয়ার i beta x। এখন আগের মতোই আমাদের হচ্ছে এখানে যেখানে যেখানে x আছে, আমরা যেহেতু শর্তটি দিয়েছি সীমাস্থ শর্তটি কাজ করবে x সমান সমান 0 এর জন্য, অর্থাৎ এখানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা x এর বদলে 0 বসিয়ে দেবো। তাহলে আমরা যে সমাধানটি পাচ্ছি সেটি হচ্ছে ψ1 প্রাইম অফ 0 মানে হচ্ছে i alpha a e টু দি পাওয়ার 0, বা e টু দি পাওয়ার 0 মানে আসলে 1, অর্থাৎ এটির অর্থ হচ্ছে i alpha a মাইনাস i alpha b। আর ψ2 প্রাইম অফ 0 এর অর্থ হচ্ছে i beta c। তাহলে এগুলোকে আমরা যদি এবার সমাধান করতে যাই, তাহলে 1 এবং 3 নং সমীকরণে আমরা সীমাস্থ শর্ত প্রয়োগ করে আসলে যেটি পেলাম, এই যে এটি ছিল আমাদের 1 নং সমীকরণে, সেখানে সীমাস্থ শর্ত অর্থাৎ x এর মান 0 বসিয়ে আমরা এটি পেয়েছিলাম। এখন ψ1 অফ 0 আর ψ2 অফ 0 যেহেতু সমান সীমাস্থ শর্ত অনুসারে, সেক্ষেত্রে আমরা বাম পক্ষে পাচ্ছি a প্লাস b, ডান পক্ষে পাচ্ছি শুধুই c, অর্থাৎ আমরা আসলে এই সমতা থেকে পাচ্ছি a প্লাস b সমান সমান c। একে আমরা 4 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। একইভাবে আমরা হচ্ছে আরো দুটি যে সমীকরণ ছিল ψ1 প্রাইম এবং ψ2 প্রাইমের জন্য, অর্থাৎ তাদের হচ্ছে প্রথম ব্যবকলনের জন্য, সেক্ষেত্রে আমরা যেটি পাচ্ছি যে এই অংশটি i alpha a মাইনাস i alpha b, এটি সমান সমান হচ্ছে i beta c। এখন দুই পক্ষেই যেহেতু i রাশিটি কমন, সে কারণে আমরা i কে সমীকরণ থেকে বাদ দিয়ে লিখতে পারি যে আলফা a মাইনাস আলফা b সমান সমান বিটা c। এটিকে আমরা চিহ্নিত করলাম 5 নং সমীকরণ হিসাবে। এখন এই যে আমরা দুটি সমীকরণ পেয়েছি, একটি হচ্ছে a b এবং c এর জন্য, এটিও a b এবং c এর জন্য, কিন্তু দুটি ভিন্ন সমীকরণ। এদেরকে ভবিষ্যতে আমরা এখন ব্যবহার করে অন্যান্য রাশির মান নির্ণয় করব। বা এই যে এখানে যেটি পেয়েছিলাম আলফা a মাইনাস আলফা b, এটি সমান সমান হচ্ছে বিটা c। তাহলে দেখো এখানে আমরা 4 নং সমীকরণে কি বলেছি? 4 নং সমীকরণে বলেছি যে a প্লাস b অর্থ হচ্ছে c, আবার এখানেও ডান পক্ষে একটি c আছে। তাহলে এখানে এই c এর বদলে আমরা যদি a প্লাস b এর মানটি c এর স্থানে বসিয়ে দেই, অর্থাৎ প্রতিস্থাপন করি, আমরা পাবো আলফা a মাইনাস আলফা b সমান সমান বিটা গুণ আলফা a প্লাস b। অর্থাৎ আমরা যদি এখানে একটু পক্ষান্তর করি, পক্ষান্তর করলে কি হবে? এখানে হচ্ছে আলফা a ছিল, এখানে হচ্ছে বিটা a আছে, বিটা এটিকে আমরা এপাশে নিয়ে আসলাম, এবং এখানে হচ্ছে মাইনাস আলফা b ছিল, এটিকে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম। তাহলে এবার যদি আমরা এই পক্ষে, বাম পক্ষে আমরা শুধুই a এর রাশিমালা পাচ্ছি, ডান পক্ষে আমরা শুধুই b এর রাশিমালা পাচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি আলফা মাইনাস বিটা টাইমস a, এটা সমান সমান হচ্ছে আলফা প্লাস বিটা টাইমস b। তাহলে আমরা এই অবস্থাটি পেয়েছিলাম, অর্থাৎ এই সমীকরণটি পেয়েছিলাম। এখান থেকে আমরা যদি এবার এই যে আলফা প্লাস বি এখানে বি এর সাথে গুণ আকারে রয়েছে, এটিকে যদি
অন্য পক্ষে নিয়ে আসি, পক্ষান্তর করি, সেক্ষেত্রে আমরা পাবো বি সমান সমান আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা টাইমস এ। এখন এখানে আমরা যেটি করলাম দেখো, বি এবং এ কোথায় ছিল? এ ছিল হচ্ছে আপতিত রশ্মির যে বিস্তার সেটি, আর বি ছিল হচ্ছে প্রতিফলিত রশ্মির যে বিস্তার অর্থাৎ প্রতিফলিত তরঙ্গের যে বিস্তার সেটি। অর্থাৎ আমরা হচ্ছে প্রতিফলিত তরঙ্গের যে বিস্তার তাকে বা প্রতিফলিত তরঙ্গ প্যাকেটের যে সহগ তাকে আপতিত তরঙ্গ প্যাকেটের যে সহগ সেটি দ্বারা প্রকাশ করতে পারলাম। তাহলে আরেকটি অংশ যেটি ছিল যে আমাদের হচ্ছে এ প্লাস বি সমান সমান সি আমরা পেয়েছিলাম একটু আগেই, সেই সমীকরণে অর্থাৎ 4 নং সমীকরণে আমরা যদি এই বি এর মানটি বসিয়ে দিই তাহলে আমরা পাবো যে এ প্লাস আলফা মাইনাস বিটা বাই আলফা প্লাস বিটা এ এটি সমান সমান হচ্ছে সি। অর্থাৎ দেখো এই সমীকরণে আমরা যেমন সি কে বাদ দিয়ে শুধুমাত্র বি এবং এ সম্পর্কটি প্রতিষ্ঠা করতে পেরেছিলাম, এখানে আমরা বি কে বাদ দিয়ে শুধুমাত্র এ এবং সি এর একটি সম্পর্ক পেলাম, যাকে একটু গুছিয়ে দেখলে আমরা পাবো হচ্ছে এই যে এখানে এ প্লাস এ, এখানে এ কমন নিলে পাবো হচ্ছে 1 প্লাস আলফা মাইনাস বিটা বাই আলফা প্লাস বিটা। অর্থাৎ এটি উপরে উঠে যদি যোগ করে দাও তোমরা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, বিটা দুটি কেটে যাবে এবং আমরা পাবো হচ্ছে পরে 2 আলফা। অর্থাৎ সি সমান সমান 2 আলফা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা টাইমস হচ্ছে এ। অর্থাৎ দেখো এখানে বি কে আমরা হচ্ছে এ দ্বারা প্রকাশ করতে পেরেছিলাম 6 নং সমীকরণে, এবং 7 নং সমীকরণে আমরা হচ্ছে সি কে এ দ্বারা প্রকাশ করতে পারলাম। অর্থাৎ উভয় ক্ষেত্রে আমরা প্রতিফলিত তরঙ্গ প্যাকেটের যে সহগ এবং সঞ্চালিত তরঙ্গ প্যাকেটের যে সহগ তাদের প্রত্যেককে আপতিত তরঙ্গ প্যাকেটের যে সহগ তার সাপেক্ষে বা তার মাধ্যমে প্রকাশ করতে পারলাম। এখন এটির সাহায্যে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারবো। তার আগে আমরা একটু দেখে আসবো যে প্রবাহ ঘনত্ব এবং প্রবাহ বেগ দ্বারা আমরা কি বুঝি। এখন একটি কণার কথা যদি আমরা বলতাম, কোয়ান্টাম কণা অবশ্যই, সেক্ষেত্রে সাই এবং সাই স্টার দ্বারা আমরা জানি যে এটি সম্ভাবনা ঘনত্ব নির্দেশ করে। কিন্তু যদি একাধিক কণা থেকে থাকে, আমরা আসলে এখানে একটি কণা নিয়ে কথা বলি না, যখন আমরা কোনো একটি কণার প্রভাব পাই সেখানে অসংখ্য কণা হিসাব পাই, অসংখ্য কণার হিসাব আশা করি, সেক্ষেত্রে এই রাশিটি আসলে একক আয়তনে যে কণার সংখ্যা সেটি নির্দেশ করে। অর্থাৎ এই যে সম্ভাব্যতা এটি তো আসলে একটি ঘনত্ব, অর্থাৎ এটি হচ্ছে কণার ক্ষেত্রে এটি আসলে একক আয়তনে কণার সংখ্যার অর্থই কিন্তু কণার ঘনত্ব। তাহলে কণার স্রোতের বেগ যদি ভি হয়ে থাকে তাহলে আমরা সাই এবং সাই স্টার অর্থাৎ এই যে আমাদের সাই দ্বারা হচ্ছে আমরা শ্রোডিঙ্গারের যে তরঙ্গ সমীকরণ তার সাই এবং সাই স্টার দ্বারা তার সম্ভাব্যতাকে পাই, এবং তার সাথে যখন আমরা বেগ দ্বারা গুণ করব তখন এই স্রোতের যে গতি তার দিকের সাথে লম্বভাবে অবস্থিত ক্ষেত্রের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে প্রবাহিত কণিকার সংখ্যা পাবো। কারণ এই অংশটি হচ্ছে সম্ভাবনার ঘনত্ব বা যেটি হচ্ছে একক আয়তনে কণার সংখ্যা, এটিকে আমরা যদি বেগ দ্বারা গুণ করি, বেগ মানে হচ্ছে আসলে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ একক সময় অতিক্রান্ত দূরত্বকে আমরা যখন এই যে একক ক্ষেত্রফল দ্বারা গুণ করব আমরা হচ্ছে আসলে প্রতি একক আয়তনে কণার সংখ্যাটি পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যেটি পাচ্ছি সেটি আসলে এই পদটি দ্বারা আমরা আসলে প্রবাহ ঘনত্ব পরিমাপ করতে পারছি গাণিতিকভাবে। এখন যদি আপতিত এবং নির্গত কণার বেগকে আমরা ভি এবং v1 দ্বারা নির্দেশ করে থাকি, সেক্ষেত্রে আমাদের যে আলফাটি ছিল, আলফা কি ছিল, আমরা প্রথমেই যখন শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটিকে সংক্ষিপ্ত করেছিলাম আমি বলেছিলাম যে আমরা 2me ডিভাইডেড বাই h কার স্কোয়ার, এটির বদলে আমরা হচ্ছে আলফা স্কোয়ার ব্যবহার করেছিলাম। অর্থাৎ আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করতাম আমরা পেতাম যে আলফা সমান সমান 2me ডিভাইডেড বাই h কার স্কোয়ার। এখন এখানে প্রথম অংশের জন্য খেয়াল করো, প্রথম অংশে কিন্তু কোনো বিভব শক্তির মান হচ্ছে 0, কোনো বিভব শক্তি নেই। অর্থাৎ এখানে পুরো শক্তিটি হচ্ছে গতিশক্তি, অর্থাৎ এই যে ই অর্থাৎ পুরোটাই যদি গতিশক্তি হয়, গতিশক্তিকে আমরা হচ্ছে হাফ mv স্কোয়ার দ্বারা লিখতে পারি। আমরা যদি এখানে হাফ mv স্কোয়ার প্রতিস্থাপন করি আমরা সব মিলিয়ে পাবো হচ্ছে 2m গুণ হাফ mv স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে h কার স্কোয়ার। অর্থাৎ এখানে এই যে 2 এবং হাফ কাটাকাটি হয়ে নেই হয়ে গেল, m এবং m স্কোয়ার, v স্কোয়ার তো আছেই, এটিকে যখন আমরা বর্গমূল করবো আমরা আসলে পাবো mv ডিভাইডেড বাই h কাট। অর্থাৎ এই যে আলফাকে আমরা এই যে mv এবং h কাট দ্বারা রূপান্তর করলাম। অর্থাৎ আমরা এবার যদি একটু
পক্ষান্তর করি, আমরা যদি ভি কে অন্য রাশিগুলি দ্বারা প্রকাশ করি সেক্ষেত্রে আমরা পাবো ভি সমান সমান আলফা এইচ কাট ডিভাইডেড বাই এম। এই যে এখানে এমটি উপরে ছিল সেটিকে আমরা পক্ষান্তর করে নিচে নিয়ে আসলাম, এইচ কাটটি নিচে ছিল সেটিকে আমরা পক্ষান্তর করে অন্য পক্ষে উপরে নিয়ে আসলাম, অর্থাৎ আমরা হচ্ছে ভি কে আলফা এইচ কাট এবং এম দ্বারা প্রকাশ করতে পারলাম। একইভাবে একটু মনে করে দেখো, আমাদের বিটা যে রাশিটি ছিল, বিটা রাশিটির অর্থ ছিল যে বিটা বিটা স্কোয়ার মানে হচ্ছে 2m গুণ ই মাইনাস ভি নট ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে বর্গমূল করে যেটি পেয়েছিলাম যে বিটা মানে হচ্ছে 2m ই মাইনাস ভি নট ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। এখন এখানে ই মাইনাস ভি নটের জন্য যে দেখো যে বিভব শক্তি বাদ দিয়ে তার অবশিষ্ট যে শক্তি থাকবে এটি ছিল তার মোট শক্তি ডান অংশের জন্য, অর্থাৎ দ্বিতীয় অঞ্চলের জন্য। এখন এই মোট শক্তিটি অবশ্যই v1, আমরা যেহেতু বলেছি যে সঞ্চালিত যে তরঙ্গ, সঞ্চালিত যে ওয়েভ প্যাকেট তার বেগকে আমরা v1 দ্বারা চিহ্নিত করছি, অতএব তার যে সংশ্লিষ্ট যে গতিশক্তি সেটি অবশ্যই হাফ এম ভি ওয়ান স্কোয়ার হবে। অর্থাৎ আগের মতোই আমরা যেটি পেলাম যে এখানে বিটার অর্থ হচ্ছে এম ভি ওয়ান ডিভাইডেড বাই এইচ কাট, অর্থাৎ আমরা যদি v1 কে আলাদা করে প্রকাশ করতে যাই, v1 মানে হচ্ছে বিটা এইচ কাট ডিভাইডেড বাই এম, তাহলে আমরা হচ্ছে v1 এবং v এদেরকে আলফা এবং বিটা দ্বারা প্রকাশ করতে পারলাম। এখন এখানে যেহেতু বিটা লেস দেন আলফা, বিটা কেন লেস দেন আলফা, কারণ দেখো এখানে আলফার যে রাশিমালা সেখানে ছিল শুধুমাত্র ই, এবং বিটার যে রাশিমালা সেখানে আছে ই মাইনাস বি নট, অতএব বিটার মান অবশ্যই আলফার চেয়ে কম হবে। এখন বিটা যদি আলফার চেয়ে কম হয়, এখানে v1টিও অবশ্যই ভি এর চাইতে কম হবে, অর্থাৎ নির্গত যে কণার বেগ সেটি আপতিত কণার বেগ অপেক্ষা কম হবে। এখন প্রতিফলিত কণার বেগ কিন্তু আপতিত রশ্মির বেগের সমান। আচ্ছা, এখন আমরা ফ্লাক্স কথাটি আমরা বহুবার শুনেছি, আমরা তড়িৎ এবং চুম্বকত্বের ক্ষেত্রে শুনেছি, আলোর ক্ষেত্রে শুনেছি, এখন আমরা কণার ক্ষেত্রে ফ্লাক্স কথাটি ব্যবহার করব। এই ফ্লাক্স কিন্তু চার ফ্লাক্স নয়, এটি পদার্থবিজ্ঞানে তোমরা ইতিমধ্যে অন্তত তৃতীয় বর্ষে পড়ছো, ফ্লাক্সের সাথে তোমরা সবাই পরিচিত। এই যে এখানে যদি কোনো একটি রাশির এমন প্রবাহ চলে এবং এটি যদি একটি একক ক্ষেত্রফল হয়, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রমকারী যে কোনো কিছুর যে সংখ্যা বা পরিমাপ তাকে আমরা বলি হচ্ছে সংশ্লিষ্ট রাশির ফ্লাক্স। এখানে যদি ধরো এটি যদি পানির প্রবাহ হয় সেক্ষেত্রে আমরা একে বলবো হচ্ছে এই যে যতটুকু পার হলো লম্বভাবে তাকে আমরা বলবো পানির ফ্লাক্স। যদি এখানে চৌম্বক ক্ষেত্র পার হতো তখন আমরা সেটিকে বলতাম চৌম্বক ফ্লাক্স। যদি এখানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র পার হতো সেক্ষেত্রে আমরা একে বলতাম তড়িৎ ফ্লাক্স। একইভাবে যখন এখানে কণা পার হবে তখন আমরা তাকে বলবো হচ্ছে কণার ফ্লাক্স। এখন ফ্লাক্স কম বেশি হতে পারে, কিভাবে কম বেশি হতে পারে, এই যে এখানে একই সমান আরেকটি ক্ষেত্রফল, হয়তো এখানে প্রবাহটি অনেক ফাঁকা ফাঁকা অনেক দূরে দূরে, সেক্ষেত্রে আমরা এখন বলবো এই যে একই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এবার যেহেতু লম্বভাবে অতিক্রান্ত অংশ কম, অতএব আমরা এবার বলতে পারি যে এখানে আমাদের ফ্লাক্সের পরিমাণ বেশি, এখানে আমাদের ফ্লাক্সের পরিমাণ কম। অর্থাৎ মূল ধারণাটি হচ্ছে আমার প্রতি একক ক্ষেত্রফলের ভেতরে লম্বভাবে ওই তলের সাথে লম্বভাবে কতটুকু অংশ প্রবাহিত হলো সেই পরিমাণটিকে আমরা বলছি হচ্ছে সংশ্লিষ্ট রাশির ফ্লাক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন প্রতিফলিত ফ্লাক্সের কথা বলি সেক্ষেত্রে গতির দিকের সাথে সমকোণে অবস্থিত ক্ষেত্রের একক ক্ষেত্রফল অতিক্রমকারী কণার যে সংখ্যা অর্থাৎ আপতিত ফ্লাক্স সেটিকে আমরা যদি এন আই দ্বারা চিহ্নিত করি, আমরা এখানে বলতে পারি যে এন আই মানে হচ্ছে এই যে এটি হচ্ছে তার সম্ভাবনা ঘনত্ব সংশ্লিষ্ট রাশি এবং এটি হচ্ছে তার বেগ। এখন এই যে এখানে যে বেগের রাশিমালাটি, সেই বেগের রাশিমালাটি আমরা কেবলই দেখেছি যে ভি কে আমরা আবার আলফা এইচ কাট ডিভাইডেড বাই এম দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা পাচ্ছি যে এন আই অর্থাৎ ইনসিডেন্ট এন সেটি হচ্ছে আলফা এইচ কাট ডিভাইডেড বাই এম গুণ এ স্কোয়ার। একইভাবে আমরা যদি প্রতিফলিত ফ্লাক্স অর্থাৎ প্রতিফলিত কণার সংখ্যা যদি এন আর বা এন রিফ্লেক্টেড দ্বারা প্রকাশ করি সেক্ষেত্রে আমরা যেটি পাবো যে এন আর মানে হচ্ছে একইভাবে বিটা বি স্কোয়ার ভি, কারণ যেহেতু বাম পক্ষে বা আমাদের যে বিভব ধাপ ছিল, বিভব প্রতিবন্ধক ছিল, তার বাম পাশে বেগ একই রকম, অর্থাৎ এক্স এটিও এক্স লেস দ্যান জিরো অঞ্চলের জন্য, এটিও এক্স লেস দ্যান জিরো অঞ্চলের জন্য, এই অঞ্চলের জন্য বেগটি অভিন্ন, এবং সেই বেগটিকে আমরা আবার এটি দ্বারা প্রকাশ করলে আমরা পাচ্ছি আলফা এইচ কাট বি স্কোয়ার ডিভাইডেড বাই এম। বা এখানে যেহেতু
আমরা দেখেছি যে বি কে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। আমরা দেখেছি যে বি কে এ দ্বারা প্রকাশ করলে আমরা যেটি পাই আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা গুণন এ, অর্থাৎ বি স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি আলফা এইচ কাট ডিভাইডেড বাই এম টাইমস আলফা মাইনাস বিটা বাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এ স্কোয়ার। অর্থাৎ এই যে আমরা যে প্রতিফলিত ফ্লাক্স অর্থাৎ প্রতিফলিত কণার সংখ্যা তাকেও আমরা আপতিত কণার সংখ্যার একটি ফাংশন আকারে প্রকাশ করতে পারলাম। অর্থাৎ আপতিত কণার কত অংশ প্রতিফলিত হচ্ছে সেটি আমরা এখানে প্রকাশ করতে পারলাম। অর্থাৎ এটিকে আমরা সাধারণভাবে বলতে পারি, দেখো এই যে আলফা এইচ কাট বাই এম আর তার সাথে হচ্ছে এ স্কোয়ার, এই পুরো অংশটুকুই কিন্তু এন আই অর্থাৎ ইনসিডেন্ট এন বা আপতিত এন। অর্থাৎ এখানে আছে এই যে এখানেও আছে আলফা এইচ কাট বাই এম আর এই পাশে আছে এ স্কোয়ার, অর্থাৎ এই পুরো অংশটুকু এই যে আলফা বিটার সংশ্লিষ্ট অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকুকে আমরা বলতে পারি এন আই। অর্থাৎ আমরা বলতে পারি যে এন আর সমান সমান আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এন আই। অর্থাৎ আমরা এই যে এন আর কে প্রকাশ করলাম এন আই দ্বারা। এখন একইভাবে আমরা যদি নির্গমন ফ্লাক্সের হিসাবটি করি, নির্গমন ফ্লাক্সকে আমরা হচ্ছে এনটি দ্বারা প্রকাশ করছি, টি ফর ট্রান্সমিশন। অর্থাৎ এনটি মানে এনটি এর সাথে সম্পর্কটি হচ্ছে সি এর এবং ভি ওয়ান এর, কারণ যে নির্গত রাশিমালা সেটির জন্য আমরা বেগটি একটু আগেই বলেছি, সেটির জন্য আমরা বেগের রাশিমালাকে ভি ওয়ান দ্বারা চিহ্নিত করেছি এবং সেই সংশ্লিষ্ট রাশির যে নির্গত তরঙ্গ ফাংশনের যেই বিস্তারটি ছিল সেটি ছিল সি। অতএব আমরা এখানে পাবো যে এনটি মানে হচ্ছে আসলে সি স্কোয়ার বি ওয়ান, অর্থাৎ সি এর বদলে আমরা আবার বসাতে পারি টু আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা প্লাস বিটা স্কোয়ার এ স্কোয়ার, যেটি আমরা আগে পেয়েছি, আর তার সাথে হচ্ছে বিটা এইচ কাট বাই এম। এখন এই যে এখানে আমরা যে অংশটি পেয়েছি দেখো টু আলফা স্কোয়ার তার সাথে আলফা প্লাস বিটা, এই অংশটুকুকে যদি আমরা স্কোয়ার করে আলাদা করি এই টু আলফা স্কোয়ার হোল স্কোয়ারটিকে আমরা আসলে ফোর আলফা স্কোয়ার পাবো। এখন ফোর আলফা স্কোয়ারের একটি আলফাকে আমরা এখানে রাখলাম, আরেকটি আলফাকে আমরা এখানে ভাগ করে এইচ কাট এবং এম এর সাথে রাখলাম। এখন এই যে অংশটুকু আলফা এইচ কাট ডিভাইডেড বাই এম টাইমস মডুলাস অফ এ স্কোয়ার, এই অংশটুকু আসলে আমাদের আপতিত ফ্লাক্স অর্থাৎ এন আই। অর্থাৎ আমরা এখন লিখতে পারি যে এনটি মানে হচ্ছে ফোর আলফা বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা স্কোয়ার গুণ এন আই। অর্থাৎ দেখো একটু আগে আমরা যেমন প্রতিফলিত ফ্লাক্সকে এন আই দ্বারা অর্থাৎ আপতিত কণার সংখ্যা দ্বারা নির্দেশ করতে পেরেছিলাম, একইভাবে আমরা যে নির্গত ফ্লাক্স বা ট্রান্সমিশন ফ্লাক্স তাকেও আমরা এই যে আপতিত কণার যে সংখ্যা সেটি দ্বারা নির্দেশ করতে পারলাম। এখন এখান থেকে আমরা হচ্ছে একটি জিনিস দেখবো যে আমাদের মোট কণিকা সংখ্যার যে সংরক্ষণশীলতা, এখানে আমরা দেখো একটু আগে দেখেছি যে এনটি মানে হচ্ছে ফোর আলফা বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এন আই, এবং আমরা এটিও পেয়েছি যে এন আর মানে হচ্ছে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এন আই। এখন আমরা যদি এনটি এবং এন আর কে যোগ করি, এই যে এটি হচ্ছে এনটি এটি হচ্ছে এন আর, অর্থাৎ এটি হচ্ছে মোট এনটির অর্থ হচ্ছে ট্রান্সমিটেড অর্থাৎ সঞ্চালিত মোট কণিকার সংখ্যা, আর এন আর এর অর্থ হচ্ছে প্রতিফলিত মোট কণিকার সংখ্যা। অর্থাৎ এনটি এবং এই যে সঞ্চালিত কণিকার সংখ্যা এবং প্রতিফলিত কণিকার সংখ্যাকে আমরা যদি যোগ করি আমরা পাবো হচ্ছে এদের এই রাশিগুলির মান বসিয়ে দিলে আমরা পাবো ফোর আলফা বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা স্কোয়ার এন আই প্লাস আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এন আই। এখন এদেরকে যদি দেখো এদেরকে যদি আমরা যোগ করতে যাই, এখানে ছিল ফোর আলফা বিটা ডিভাইডেড বাই এটি এবং আলফা মাইনাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা স্কোয়ার, এদেরকে যখন আমরা যোগ করব আমরা পাবো হচ্ছে যে আলফা প্লাস বিটা স্কোয়ার হচ্ছে এদের লসাগু নিচে কমন থাকবে, এখানে উপরে চলে আসলো হচ্ছে ফোর আলফা বিটা আর আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারকে আমরা যদি সেই ক্লাস 6 এ শিখে আসা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে ভেঙে লিখি তাহলে আমরা পাবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। এখন এই যে এখানে ছিল ফোর আলফা বিটা আর এখানে বাদ পড়ে গেল মাইনাস টু আলফা বিটা, অতএব আমরা উপরে আসলে পাবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস টু আলফা বিটা। এটিকে আবার আমরা ক্লাস 6 একটু ফেরত যাই, ক্লাস 6 এর বীজগণিত অনুসারে এই অংশটুকুর অর্থ হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। অর্থাৎ আমরা আসলে এই যে অংশটুকু এখানে দেখো এনআই কিন্তু দুই অংশেই কমন, বাকি অংশটুকুকে আমরা যদি যোগ করি আমরা যোগ করে পাচ্ছি আলফা প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা স্কোয়ার। অর্থাৎ একই জিনিসকে একই রাশিকে যখন আমরা একই রাশিতে ভাগ করি এই
এই পুরো রাশিটুকুর মান আসলে 1, অর্থাৎ আমরা ni কে কমন নিলে বাকি যা পাচ্ছি সেটুকুর মান হচ্ছে 1, অর্থাৎ nt এবং nr কে যোগ করে আমরা পাচ্ছি ni, অর্থাৎ এটি হচ্ছে আপতিত মোট কণার সংখ্যা। অর্থাৎ আপতিত মোট কণার সংখ্যা এবং প্রতিফলিত এবং সঞ্চালিত মোট কণার সংখ্যা সমান, অর্থাৎ মোট কণিকার সংখ্যা হচ্ছে সংরক্ষণশীল। এই সম্পর্ক দ্বারাই নির্দেশিত হচ্ছে যে মোট কণিকার সংখ্যা হচ্ছে সংরক্ষিত। তুমি ঠিক যতগুলি কণাকে আপতিত করবে, ধরো যদি 20টি কণা যদি আপতিত হয়, তার মধ্যে 10টি প্রতিফলিত হলে 10টি সঞ্চালিত হবে, অথবা 15টি প্রতিফলিত হলে 5টি সঞ্চালিত হবে, অথবা 7টি প্রতিফলিত হলে 13টি সঞ্চালিত হবে, কিন্তু মোট সংখ্যাটি সবসময় বেশি থাকবে। এটি হচ্ছে আমরা মোট কণিকা সংরক্ষণশীলতা দ্বারা বুঝি। এখন আমরা হচ্ছে প্রতিফলন গুণাঙ্ক এবং নির্গমন গুণাঙ্ক নামে আরো দুটি রাশির কথা শিখব। প্রতিফলন গুণাঙ্ক, যেটিকে আমরা আর ফর রিফ্লেকশন, আর দ্বারা নির্দেশ করি, এটির অর্থ হচ্ছে প্রতিফলিত ফ্লাক্স ডিভাইডেড বাই আপতিত ফ্লাক্স, অর্থাৎ এটির ভৌত তাৎপর্য হচ্ছে আপতিত ফ্লাক্সের শতকরা কত ভাগ বা কত অংশ, আপতিত ফ্লাক্সের কতটুকু ভগ্নাংশ প্রতিফলিত হচ্ছে, সেই পরিমাণটির নাম হচ্ছে আর, বা যার নাম হচ্ছে প্রতিফলন গুণাঙ্ক। তাহলে এখন প্রতিফলন গুণাঙ্কটি যদি আমরা নির্ণয় করতে যাই, আমরা এর আগে যেটি দেখেছি যে এন আর, অর্থাৎ যে এখানে যেহেতু প্রতিফলিত ফ্লাক্স দরকার, অর্থাৎ এন আর দরকার, এন আর এর অর্থ হচ্ছে এটি ডিভাইড টাইমস এন আই, অর্থাৎ এন আর কে আমরা যখন এন আই দ্বারা ভাগ করব, এই যে অর্থাৎ আমরা আসলে এই রাশিটিকে এন আই দ্বারা ভাগ করছি, এন আই কাটা, আমরা হাতে পাবো হচ্ছে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের প্রতিফলন গুণাঙ্ক। একইভাবে আমরা যখন নির্গমন গুণাঙ্ক বা টি এর কথা বলবো, এখানে টি অক্ষরটি এসছে ট্রান্সমিশনের প্রথম অক্ষর থেকে, আর যেমন এসেছিল রিফ্লেকশনের প্রথম অক্ষর থেকে। নির্গমন গুণাঙ্ক বা ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট বলতে আমরা বোঝাবো যে ট্রান্সমিশন ফ্লাক্স এবং আমাদের যে ইনসিডেন্ট ফ্লাক্স তার যে অনুপাত সেটি, অর্থাৎ আপতিত ফ্লাক্সের আমরা যদি কথায় বলতে যাই বা ভৌত তাৎপর্য বলতে যাই, যে আপতিত ফ্লাক্সের কতটুকু অংশ নির্গত হলো বা কতটুকু অংশ নির্গমন হলো বা সঞ্চালিত হলো, সেই পরিমাণটিকে বা সেই ভগ্নাংশটিকে আমরা বলবো হচ্ছে নির্গমন গুণাঙ্ক বা ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট, ট্রান্সমিশন ফ্যাক্টর। তাহলে আমরা যেহেতু দেখেছিলাম যে নির্গমন ফ্লাক্সের রাশিটি অর্থাৎ এনটিকে আমরা হচ্ছে এই সম্পর্ক দ্বারা প্রকাশ করতে পেরেছিলাম। আমরা যখন নির্গমন গুণাঙ্ক বের করতে যাবো সেটি হচ্ছে এনটি ডিভাইডেড বাই এনআই, অর্থাৎ আগের মতোই এনআই এর সাথে এনআই কেটে যাবে, আমরা হাতে যেটি থাকবে সেটি হচ্ছে 4 আলফা বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। অর্থাৎ এই যে এটি হচ্ছে আমাদের প্রতিফলন গুণাঙ্কের রাশিমালা, এটি হচ্ছে আমাদের নির্গমন গুণাঙ্কের রাশিমালা। এখন আমরা যদি টি এবং আর কে যোগ করি, আমরা প্রথমে কি বলেছিলাম, এটি হচ্ছে একটি ভগ্নাংশ, অর্থাৎ আপতিত ফ্লাক্সের কত ভগ্নাংশ প্রতিফলিত হচ্ছে সেটির মান হচ্ছে আর, এবং আপতিত ফ্লাক্সের কতটুকু ভগ্নাংশ নির্গত বা সঞ্চারিত হচ্ছে সেটুকুর মান হচ্ছে টি। অর্থাৎ আমরা যদি এখন টি এবং আর কে যোগ করি, আমরা পাবো হচ্ছে যে 4 আলফা বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা স্কয়ার প্লাস আলফা মাইনাস বিটা বাই আলফা প্লাস বিটা হোল স্কয়ার। আমরা একটু আগেই দেখেছি যে এই রাশিটুকু যোগ করলে আমরা আসলে পাই হচ্ছে 1। এখানে একটু হালকা ছাপার ভুল আছে, খেয়াল করো, এখানে এর মাথার উপরে কিন্তু আসলে একটি স্কোয়ার রয়েছে, এই যে এই স্কোয়ারটি, এখানে ছাপার ভুলে এই স্কোয়ারটি ওঠেনি, এখানে তোমরা অবশ্যই হিসাব করার সময় এখানে একটি স্কোয়ার দিয়ে নেবে। ঠিক আছে, তাহলে আমরা যেটি পেলাম যে টি প্লাস আর, অর্থাৎ প্রতিফলন গুণাঙ্ক এবং নির্গমন গুণাঙ্ককে আমরা যখন যোগ করছি আমরা মোট পাচ্ছি হচ্ছে 1। এটি তো হওয়ার কথা, অর্থাৎ মোট আপতিত অংশ যদি 1 হয়, তার কতটুকু অংশ প্রতিফলিত হলো সেটি হচ্ছে আর, আর 1 এর কতটুকু অংশ নির্গত হলো সেটি হচ্ছে টি। অর্থাৎ আমরা যদি যে কোনো একটি অংশ জানি, আমরা যদি শুধুমাত্র আর এর মানটি জানি, আমরা যদি জানি যে আর হচ্ছে 0.6, তাহলে আমরা এক নজরে বলে ফেলতে পারবো যে তাহলে অবশ্যই নির্গমন গুণাঙ্ক হবে 0.4। কিংবা আমরা যদি জানি যে প্রতিফলন গুণাঙ্কটির মান হচ্ছে 0.3, তাহলে আমরা সাথে সাথে বলে ফেলতে পারবো যে নির্গমন গুণাঙ্ক হচ্ছে 1 মাইনাস 0.3 অর্থাৎ 0.7। ঠিক আছে, অর্থাৎ প্রতিফলন এবং নির্গমন গুণাঙ্ক এরা দুজনে মিলে যেহেতু আমাদের আপতিত ফ্লাক্সটিকে গঠন করবে, অর্থাৎ এই দুটি ভগ্নাংশের যোগফল সবসময় 1 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রতিফলন এবং নির্গমন গুণাঙ্ক সম্পর্কে জানলে। এবারে আমরা হচ্ছে একমাত্রিক বিভব প্রতিবন্ধকের আরেকটি সমাধান হতে হবে, সেটি হচ্ছে ই লেস দ্যান বি নট এর জন্য, সেটি সম্পর্কে জানবো।
তাহলে সেটির অবস্থা হচ্ছে এই যে আমাদের বিভব ধাপটি যখন এরকম আচরণ করে, অর্থাৎ এই যে এটি হচ্ছে আমাদের বিভব প্রতিবন্ধকের বিভব শক্তি, এবং যখন হচ্ছে আমাদের ই এর মানটি, এর আগের বার আমরা দেখেছিলাম যে ই এর মানটি ছিল এখানে, অর্থাৎ ভি নটের চাইতে বেশি। এবারে আমরা যে ই এর মানটি পাচ্ছি সেটি কিন্তু ভি নটের চাইতে কম, অর্থাৎ ছোট। অর্থাৎ ই যখন লেস দেন ভি নট, তখন আমরা যেই সম্পর্কটি পাবো, এই যে বাম অঞ্চলে অর্থাৎ এক্স লেস দেন জিরো অঞ্চলে যেহেতু ভি এর মান শূন্য, অর্থাৎ এখানে আমাদের সমীকরণে কোনো তফাৎ নেই, এখানে আমরা পাবো যে ডি স্কোয়ার সাই ওয়ান বাই ডি এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার সাই ওয়ান সমান সমান জিরো। অর্থাৎ এই সমাধানটি আগের মতোই, যে সাই ওয়ান হবে হচ্ছে এ ই টু দি পাওয়ার আই আলফা এক্স প্লাস বি ই টু দি পাওয়ার আই আলফা এক্স। এখানে হুবহু একই ঘটনা, কিন্তু ডান দিকে এবার কিন্তু একটু আমাদের পরিবর্তন আসবে, কারণ এক্স গ্রেটার দ্যান জিরো অঞ্চলে এবার যেহেতু এখানে ভি নটের মানটি ই এর চাইতে বড়, অর্থাৎ এখানে আমরা আসলে এখানে আমাদের যেটি ছিল যে প্লাস ই মাইনাস ভি নট, এটিকে আমরা যদি একটু উল্টিয়ে লিখি সেক্ষেত্রে এখানে চলে আসবে মাইনাস এবং এখানে আসবে ভি নট মাইনাস ই। তাহলে এবার হচ্ছে আমাদের এই রাশিটিকে আমরা যদি গামা স্কোয়ার দ্বারা নির্দেশ করি, অর্থাৎ 2m ভি নট মাইনাস ই ডিভাইডেড বাই এইচ কার স্কোয়ার, একে যদি আমরা গামা স্কোয়ার দ্বারা নির্দেশ করি, আমাদের যে সমীকরণ, শ্রোডিঙ্গার সমীকরণ, তার সংক্ষিপ্ত চেহারাটি হলো ডি স্কোয়ার সাই টু ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার সাই টু সমান সমান জিরো। এবার কিন্তু এখানে দেখো সমীকরণের চেহারাটি পাল্টে গেল, এর আগের এখানে হচ্ছে প্লাস বিটা স্কোয়ার ছিল, এবার এখানে হচ্ছে একটি মাইনাস গামা স্কোয়ার অর্থ। এটি আমরা আগে দেখে এসেছি, এর আগের একটি লেকচারে আমরা দেখেছিলাম যে আমরা দুটি বিশেষ ব্যবকলনীয় সমীকরণের সমাধান সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই দুটি বিশেষ রূপের একটি রূপ হচ্ছে এটি, এবং এর সাধারণ সমাধানটি হচ্ছে সাই টু সমান সমান সি ই টু দি পাওয়ার গামা এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স। এই যে আমাদের সমীকরণটি কিন্তু এবার আগের সমাধানটি ধারণ করেনি, ভিন্ন একটি সমাধান নিয়েছে। এখন বিভব প্রতিবন্ধকের উচ্চতার তুলনায় যদি শক্তিটি কম হয়, অর্থাৎ ই যখন লেস দেন ভি হয়, তখন আসলে দ্বিতীয় অঞ্চলে কোনো কণা প্রবেশ করতে পারার কথা না, বা ই টু দি পাওয়ার গামা এক্স সমান সমান শূন্য হওয়ার কথা। এটি হচ্ছে আমাদের যে চিরায়ত অবস্থা। এখন দ্বিতীয় অঞ্চলের জন্যই যদি প্রথম অঞ্চলটিতে প্রতিফলন ঘটে, অর্থাৎ এই যে এই অঞ্চলের জন্যই যদি এই অঞ্চলের প্রতিফলন ঘটে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে একটি প্রতিফলিত অংশ থাকবে, যেটি হচ্ছে ডি ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স। ঠিক আছে, অর্থাৎ এখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে এই গ্রাফটির চেহারা কিন্তু এমন আস্তে আস্তে, যেটি তোমরা হচ্ছে দমিত কম্পনের গ্রাফ দেখেছো, দমিত কম্পনের লেখচিত্র, দমিত স্পন্দনের মতো এটি হচ্ছে সূচকীয় হারে হ্রাস পেতে থাকে। এখানে এক্স এর মান যত বাড়বে এটির মান তত শূন্যের কাছাকাছি যাবে, অর্থাৎ এক্স গ্রেটার দেন জিরো অঞ্চলে কিছু দূর অতিক্রমের পরে কিন্তু তরঙ্গ অপেক্ষকটি শূন্য হয়ে যাবে বা মিলিয়ে যাবে, অর্থাৎ এক্স অক্ষের সাথে মিলে যাবে। এখন এই এ বি এবং ডি যে ধ্রুবক, সেটি নির্ণয়ের জন্য আমরা আবার যদি আগের মতো সীমান্তিক শর্ত অর্থাৎ বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করি, এখন সাই ওয়ান এবং সাই টু সমান হবে কোথায়, এক্স সমান সমান জিরোতে, অর্থাৎ এই হচ্ছে আমাদের সমীকরণ ছিল। এখানে এক্স এর বদলে শূন্য বসিয়ে দিলে আমরা পাবো সাই ওয়ান মানে হচ্ছে এ টু দি পাওয়ার জিরো প্লাস বি টু দি পাওয়ার জিরো, আর সাই টু মানে হচ্ছে ডি টু দি পাওয়ার জিরো, অর্থাৎ এখানে আসলে এ প্লাস বি এবং এখানে পাচ্ছি ডি। একইভাবে আমরা যখন এর প্রথম ব্যবকলনের জন্য সীমান্তিক শর্তটি প্রয়োগ করব, আমরা একে ব্যবকলন করে পাবো হচ্ছে এই রাশিটি, এবং সাই টু কে ব্যবকলন করে আমরা পাবো মাইনাস গামা ডি ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স। এখানে একটু ভুল রয়ে গেছে, এখানে আসলে আই বিটা নয়, এখানে হচ্ছে মাইনাস গামা ডি ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স। আচ্ছা, এখন এখানে যখন আমরা আবার এটির মান বসাচ্ছি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সাই টু প্রাইম অফ জিরো মানে হচ্ছে মাইনাস গামা ডি। আচ্ছা, এখন এই যে অংশগুলোকে, এদের যখন আমরা আবার একসাথে করতে যাব, অর্থাৎ সমীকরণ হিসেবে আমরা যখন বাউন্ডারি কন্ডিশনের আন্ডারে এদেরকে সমন্বিত করতে যাব, আমরা যে প্রথম অংশ থেকে অর্থাৎ সাই ওয়ান অফ জিরো এবং সাই টু অফ জিরো যেখানে সমান, এদেরকে সমতা করলে আমরা যেটি পাবো এ প্লাস বি সমান সমান ডি, কারণ ই টু দি পাওয়ার জিরো অর্থ হচ্ছে এটিও ওয়ান এটিও ওয়ান এটিও ওয়ান, এবং দ্বিতীয় যে অংশটি আছে এটিকে সমতা করে আমরা এবার পাবো আই আলফা এ মাইনাস বি সমান সমান হচ্ছে মাইনাস গামা ডি। দেখো এর আগের বার কিন্তু আমাদের এই অংশেও একটি আই ছিল, ফলে আইটি ক্যান্সেল আউট হয়ে গিয়েছিল, এবার কিন্তু আমাদের আইটি ক্যান্সেল আউট হওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ এবার আমরা একটি এই সমীকরণের ভেতরে একটি আইকে অর্থাৎ একটি জটিল অংশকে পাচ্ছি।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে দুটি অংশ পেলাম, একটি হচ্ছে a প্লাস বি সমান সমান ডি, আরেকটি হচ্ছে আই আলফা এ মাইনাস বি সমান সমান মাইনাস গামা ডি। এখন এই সমীকরণগুলোকে আমরা যদি সমাধান করতে যাই, এই যে একটি অংশ হচ্ছে আই আলফা এ মাইনাস বি সমান সমান এই যে ডি এর বদলে আমরা যদি এ প্লাস বি এর মান বসিয়ে দিই, এখানে এই যে এই ডি এর বদলে আমরা যদি এ প্লাস বি বসিয়ে দিই, আমরা এটি পাবো, অর্থাৎ আই আলফা এ মাইনাস আই আলফা বি সমান সমান মাইনাস গামা এ মাইনাস গামা বি। আমরা যদি আবার এ এবং বি কে পক্ষান্তর করি, আমরা এক পাশে পাবো আই আলফা এ প্লাস গামা এ, আরেক পক্ষে পাবো হচ্ছে আই আলফা, এই যে এই মাইনাস আই আলফা বিটি ওই সাইডে চলে গিয়েছে, অর্থাৎ আই আলফা বি মাইনাস গামা বি। এবার যদি আমরা এ এবং বি কে উভয় পক্ষে সংশ্লিষ্ট পক্ষে যদি কমন নিই, আমরা পাবো হচ্ছে আই আলফা প্লাস গামা এ মানে হচ্ছে আই আলফা মাইনাস গামা বি। অর্থাৎ আমরা যদি এই সমীকরণটিকে আমরা যদি এবার আগের মতোই বি কে যদি এ দ্বারা প্রকাশ করি, আমরা পাবো বি মানে হচ্ছে আই আলফা প্লাস গামা ডিভাইডেড বাই আই আলফা মাইনাস গামা। এটিকে আমরা হচ্ছে সমীকরণ 12 দ্বারা চিহ্নিত করলাম। এখন এখানে আমরা যে বি এর মানটি পেলাম, এই বি এর মানটি যদি আমরা আবার এইখানে বসিয়ে দিই, অর্থাৎ এই যে এখানে ছিল কি, এখানে ছিল এ প্লাস বি সমান সমান ডি, অর্থাৎ বি এর বদলে আমরা যখন এটিকে বসিয়ে দিচ্ছি, আমরা পাচ্ছি এ প্লাস আই আলফা প্লাস গামা ডিভাইডেড বাই আলফা মাইনাস গামা এ, এটি সমান সমান 1 প্লাস, এই যে এটিকে যখন আমরা যোগ করে দিচ্ছি, এই রাশিটি পাচ্ছি, অর্থাৎ আই আলফা মাইনাস গামা প্লাস আই আলফা প্লাস গামা, এখানে হচ্ছে এই গামা দুটি কাটা এবং উপরে থাকছে 2 আই আলফা, নিচে থাকছে হচ্ছে আই আলফা মাইনাস গামা। অর্থাৎ আমরা সব মিলিয়ে যেটি পাচ্ছি যে ডি এর রাশিমালাটি ডি সমান সমান 2i আলফা ডিভাইডেড বাই আই আলফা মাইনাস গামা টাইমস হচ্ছে এ। অর্থাৎ এখানে দেখো, এখানে আমরা বি কে অর্থাৎ প্রতিফলিত যে তরঙ্গ তাকে এ দ্বারা প্রকাশ করতে পারলাম, এবং একইভাবে সঞ্চালিত যে অংশ তাকেও আমরা এ দ্বারা প্রকাশ করতে পারলাম। এখন আমাদের মনে রাখতে হবে যে আমরা যে আলোচনাটি করছি সেটি কিন্তু ই লেস দ্যান বি নট এর জন্য। এখন এই ক্ষেত্রেও আমরা যদি আগের মতো আপতিত ফ্লাক্সের হিসাব করি এবং প্রতিফলিত ফ্লাক্সের হিসাব করি, দেখো বি এর রাশিমালাটি কি ছিল, বি এর রাশিমালাটি এই ক্ষেত্রে ছিল আই আলফা প্লাস গামা ডিভাইডেড বাই আই আলফা মাইনাস গামা। এবার কিন্তু আমাদের বি এর যে উপরের এবং নিচের দুটি অংশই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, উভয় অংশই কিন্তু এবার আমাদের একটি জটিল অর্থাৎ কাল্পনিক অংশ সহ একটি অংশ, জটিল সংখ্যা। তাহলে আমাদের যে প্রতিফলিত ফ্লাক্সের যে সংজ্ঞা ছিল, অর্থাৎ এখানে যখন আমরা বি স্কোয়ার করতে যাচ্ছি, আমরা আসলে এই রাশিটির স্কোয়ার করছি। এখন এই রাশিটির যদি আমরা স্কোয়ার করতে যাই, দেখো এখানে আই আলফা প্লাস গামা এবং আই আলফা মাইনাস গামা, এখানে প্রত্যেকেরই এখানে একটি অংশ হচ্ছে আরেকটি অংশের যে অনুবন্ধী যে রাশি সেটি, অর্থাৎ অনুবন্ধী রাশিকে এদেরকে যদি আমরা এখন স্কোয়ার করতে যাই, আমরা আসলে উপরে নিচে একই রাশি পাবো। এখন উপরে নিচে আমরা যদি একই রাশি পেয়ে যাই, অর্থাৎ আমরা যদি এটি স্কোয়ার করতে গেলে আমাদের আসলে একে এর অনুবন্ধী এবং একে এর অনুবন্ধী দ্বারা গুণ করবার কথা ছিল। এখন এই অনুবন্ধী রাশিটির এইরকম একটি চেহারা, এর ফলাফলটি যেহেতু 1, অর্থাৎ এখানে আমরা আসলে পাচ্ছি বি এ স্কোয়ার, বা যেটি আসলে আমাদের আপতিত ফ্লাক্সের পরিমাণ। অর্থাৎ এখানে আমরা দেখো, এখানে আমরা প্রতিফলিত ফ্লাক্স নির্ণয় করলাম এবং আমরা পুরোপুরি আপতিত ফ্লাক্সের পরিমাণটি পেলাম। কখন পেলাম? যখন আমাদের সমাধানটি হচ্ছে ই লেস দ্যান ভি নট এই শর্তে। অর্থাৎ এখানে আছে প্রতিবন্ধক কর্তৃক যতগুলো কণিকা আছে পুরোটাই প্রতিফলিত হওয়ার কথা, এবং চিরায়তভাবে আমরা এই ফলাফলটি কামনা করি। এখন বাস্তবে অবশ্যই সেটি হয় না পুরোপুরি। কেন হয় না সেটি আমরা পরের অংশ থেকে দেখব। এখন আপতিত ফ্লাক্সের যে সংখ্যা অর্থাৎ এনআই, সেটি হচ্ছে বি এ স্কোয়ার বা বিডি স্কোয়ার। এখানে ডি এর যে রাশিমালা সেটি হচ্ছে 2i আলফা ডিভাইডেড বাই হচ্ছে আই আলফা মাইনাস গামা এ। এখন এখানে আমরা নির্গমন ফ্লাক্সের যে রাশিমালাটি পেলাম 4s আলফা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার টাইমস এনআই। এই রাশিটি কিন্তু এটি হিসাবে হচ্ছে যদি প্রতিফলিত ফ্লাক্স যদি পুরোটি আপতিত ফ্লাক্সের সমান হয়ে থাকে, সেক্ষেত্রে নির্গমন ফ্লাক্সের মান হওয়ার কথা বা যেটি এক্সপেক্টেড সেটি ছিল যে এটির মান অবশ্যই শূন্য হবে। এটির মান কিন্তু শূন্য হয়নি। এখন এই যে গামার যে মানটি, গামার মান আমরা এর আগে যখন শ্রোডিঙ্গার সমীকরণ সংক্ষিপ্ত করেছি তখন বলেছিলাম যে গামা স্কোয়ার মানে হচ্ছে 2m স্কোয়ার ভি নট মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এইচ কার স্কোয়ার। অর্থাৎ এখানে দেখো, এখানে যদি এই রাশিটি যদি শূন্য হতে হয়, তার একটি সম্ভাবনা, যেহেতু আলফা স্কোয়ার একটি নির্দিষ্ট রাশি, এখানে
এটি হচ্ছে তখনই শূন্য হবে যখন আমাদের এই গামা স্কোয়ারের মানটি অসীম মান সম্পন্ন হবে। অর্থাৎ গামা স্কোয়ারের মান যদি অসীম মান সম্পন্ন হতে, গামাটি আবার কার উপরে নির্ভরশীল দেখো, গামাটি আবার নির্ভরশীল হচ্ছে ভি নটের উপরে। অর্থাৎ ভি নটের মান যদি অসীম হয় সেক্ষেত্রেই কেবলমাত্র এই রাশিটি শূন্য হতে পারে। এখন ভি নটের মান অসীম হওয়ার অর্থ হচ্ছে, ভি নট বলতে আমরা কি বুঝিয়েছিলাম, ভি নট বলতে আমরা বুঝিয়েছিলাম যে বিভব প্রতিবন্ধকের যে উচ্চতা, অর্থাৎ একটি একমাত্রিক অসীম বিভব প্রতিবন্ধক যদি হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে সেই শর্তেই এটির মান শূন্য হতে পারে। অর্থাৎ এই যে এই ডি স্কোয়ারের যে মানটি, এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গামা কিংবা ভি নট অসীম না হলে আমাদের ডি এর মানটি শূন্য হতে পারছে না। এখন ডি এর মান যদি শূন্য না হয় তার অর্থ এক্স গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ ডান পাশের যে অঞ্চলটি আছে সেই অঞ্চলে কিন্তু সায়ের মান শূন্য হচ্ছে না। অর্থাৎ এই অঞ্চলেও কণার অবস্থানের জন্য পর্যাপ্ত শক্তি সম্পন্ন না হতে পারে, কিন্তু কিছু কণা প্রাপ্তির সম্ভাবনা থাকে। অর্থাৎ এরপরেও একটি সামান্য অংশ তরঙ্গ অপেক্ষকের একটি অংশ সঞ্চালিত হতে পারে। এটি হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার বৈশিষ্ট্যতার সাথে সঙ্গতিপূর্ণ। অর্থাৎ এক্স গ্রেটার দ্যান জিরো যে অঞ্চল, সে অঞ্চলের জন্য তরঙ্গ অপেক্ষকের একটি সূচকীয় হারে ক্ষয়প্রাপ্ত যে অংশ আমরা এর আগে দেখেছিলাম, এই অংশের যে ভেদনযোগ্যতা, অর্থাৎ এটি ভেদন করে পার হয়ে যাচ্ছে, তার জন্য এই ফলাফল। এখানে যদি আমরা একটি গ্রাফের মাধ্যমে দেখি, দেখো এই যে ডান পাশের অংশটি হচ্ছে আমরা ই বাই ভি নট, অর্থাৎ ভি নটের সাথে ই এর যে অনুপাত সেটি বসিয়েছি, এবং এদিকে হচ্ছে আমরা গতিশক্তি বসিয়েছি। এবং গতিশক্তি যদি কমতে থাকে, গতিশক্তি কমতে থাকার আরেকটি অর্থ হচ্ছে আমাদের গতিশক্তির সাপেক্ষে ভিটি বাড়তে থাকা। অর্থাৎ এখানে আছে নির্গমন, এই যে দুঃখিত, এটা হচ্ছে গতিশক্তি না, এটা হচ্ছে নির্গমন গুণাঙ্ক। এখন নির্গমন গুণাঙ্কটি যদি এখানে ই বাই ভি নটের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে, এই যে এই অংশটা হচ্ছে 1, অর্থাৎ এখানে ই এবং ভি নট সমান। এরপরে যতই আমাদের ই এর মানটি ভি নটের চেয়ে কমছে, অর্থাৎ আমরা যদি ভি নটের মান বাড়াতে থাকি, এখানে যেটি বলেছিলাম যে ভি নট যদি অসীম হয়, ভি নটের মান অল্প একটু বাড়ালে, অর্থাৎ যে প্রায় দ্বিগুণ করে ফেললেই কিন্তু আমাদের যে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট, অর্থাৎ যে নির্গমন গুণাঙ্ক, সেটি প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে। অতএব মোটামুটি যথেষ্ট বড় পরিমাণের মানসম্পন্ন বড় বিভব শক্তি সম্পন্ন বিভব প্রতিবন্ধক হলেই আসলে আমাদের খুব বেশি দূর আর যাওয়ার সুযোগ থাকে না। কিন্তু এখান থেকে যেটি বোঝা যায় যে কিছু কণিকা সবসময় কোয়ান্টাম বলবিদ্যায় প্রতিফলিত হয় এবং কিছু অংশ সবসময়ই নির্গত হয়। এটি হচ্ছে চিরায়ত বলবিদ্যার সাথে কোয়ান্টাম বলবিদ্যার পার্থক্য। এখানে দেখো এই গ্রাফটি যেভাবে যাচ্ছে এটি কিন্তু কখনোই শূন্য হবে না। এটি হচ্ছে যত এদিকে এই অনুপাতটি যত বাড়তে থাকবে সেটি তত শূন্যের কাছাকাছি আসবে, কিন্তু কখনোই পুরোপুরি শূন্য হবে না। অর্থাৎ সবসময় যত উচ্চ বিভব প্রতিবন্ধকই থাকুক, তার মধ্যে খুব ছোট একটি অংশ হলেও তরঙ্গ অপেক্ষকের একটি অংশ সেই বিভবটি ভেদ করে যাওয়ার গাণিতিক এবং বাস্তবিক সুযোগ রাখে। এটি হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার মাধ্যমে একমাত্রিক বিভব প্রতিবন্ধকের সমাধান, যেখানে ই লেস দ্যান বি নট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আজকের ক্লাসে কি কি শিখলাম সেটি আবার একটু রিভিউ করি। আজকের ক্লাসে আমরা প্রথমেই যেটি শিখেছি সেটি হচ্ছে একমাত্রিক বিভব প্রতিবন্ধক সমস্যাটি বলতে আমরা কি বুঝি। এরপরে আমরা হচ্ছে চিরায়ত ধারণা এবং সে অনুসারে একমাত্রিক বিভব প্রতিবন্ধকের আচরণ কেমন হবার কথা সেটি দেখেছি। এরপরে আমরা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে ই গ্রেটার দ্যান ভি নট এই শর্তে একমাত্রিক বিভব প্রতিবন্ধকের সমাধান করেছি। সেখান থেকে আমরা হচ্ছে প্রতিফলিত ফ্লাক্স এবং নির্গমন ফ্লাক্সের ধারণাটি লাভ করেছি। আমরা প্রতিফলন গুণাঙ্ক এবং নির্গমন গুণাঙ্ক কি জিনিস সেটি শিখেছি, এবং এটিও দেখেছি যে প্রতিফলিত এবং নির্গত ফ্লাক্সের যোগফলটি সবসময় আমাদের আপতিত ফ্লাক্সের সমান। এবং আমরা এটিও দেখেছি যে প্রতিফলন গুণাঙ্ক এবং নির্গমন গুণাঙ্কে যোগ করলে আমরা সবসময় পাবো হচ্ছে 1। এবং আমরা আরেকটি সমাধান করেছি যে একমাত্রিক বিভব প্রতিবন্ধক, যেটি হচ্ছে ই লেস দ্যান ভি নট এই শর্তে কি ঘটতে পারে। এখন এই যে শর্তগুলো আমরা পেয়েছি, এটি ভবিষ্যতে তোমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করতে যাবে তখন কিন্তু তোমাদের এই ধারণাগুলো কাজে লাগবে, যে কখন হচ্ছে আমাদের ই লেস দ্যান বি নটের জন্য থাকছে কিংবা কখন ই গ্রেটার দ্যান বি নটের জন্য। এবং একই সাথে আমরা যে প্রতিফলন এবং নির্গমন গুণাঙ্কের কিছু গাণিতিক সম্পর্ক পেয়েছি, এই সম্পর্কগুলো আমরা গাণিতিক সমস্যা সমাধানের কাজে ব্যবহার করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, পরিবারের সকলকেও নিরাপদে রাখো।